প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর বৈঠক। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও বিনিয়োগ বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতায় গুরুত্ব আরোপ। যুক্তরাষ্ট্রের ট্যুরিস্ট ভিসা নীতিতে কড়াকড়ি, ভুল তথ্য দিলে ভিসা বাতিলের সতর্কতা দূতাবাসের। এবং শেষ হলো পশ্চিমবঙ্গে বিধানসভার দ্বিতীয় দফার ভোট কারচুপি ও সহিংসতার অভিযোগ। মমতা শুভেন্দুর ভাগ্য পরীক্ষার ফল 4 মে। স্বাগত প্রবাসী সংবাদে, আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের কৃষিমন্ত্রী ও দেশটির সরকারের বিশেষ দূত সুজুকি নারিকাজুর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি কৃষি খাতে আধুনিক বিনিয়োগ বৃদ্ধি নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করা হয়। এ সময় উভয় পক্ষই ভবিষ্যতে কৃষি গবেষণা, প্রযুক্তি হস্তান্তর এবং টেকসই উন্নয়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে। সাক্ষাৎ শেষে প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। পুলিশ বাহিনীর প্রশিক্ষণ ও সংস্কারে বাংলাদেশকে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে ইউনেস্কো। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন পেলে আগামী জুনের মধ্যেই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হতে পারে। বুধবার জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রী সালাউদ্দিন আহমদের সঙ্গে ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুসান ভাইজের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দলের সাক্ষাৎকালে এই বিষয়ে আলোচনা হয়। প্রতিনিধি দলে আরও ছিলেন ইউনেস্কো বাংলাদেশের হেড অব কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন ফারহানা শাহনাজ এবং মিডিয়া অ্যান্ড ইনফরমেশন প্রজেক্ট লিড শাকিল এম ফয়সাল। বৈঠকে পুলিশ প্রশিক্ষণ ও সংস্কার, পুলিশ মিডিয়া সম্পর্ক উন্নয়ন, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের প্রশিক্ষণ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ট্যুরিস্ট ভিসা ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে মার্কিন দূতাবাস। দূতাবাস থেকে আরও জানানো হয়, এই ধরনের কার্যক্রম যুক্তরাষ্ট্রের ভিসা নীতিমালা অনুমোদিত নয়। আবেদনকারীকে অবশ্যই সঠিক উদ্দেশ্য উল্লেখ করে আবেদন করার আহ্বান জানানো হয়। অনেকের কাছে স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্র, আর তাই সন্তানের নাগরিকত্ব সহজে পাওয়ার আশায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেন অনেকে। তবে এবার থেকে সঠিক তথ্য না দিলে ভিসার আবেদন বাতিল করা হবে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস। বুধবার দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পোস্টে জানানো হয়, এ ধরনের কার্যক্রম যুক্তরাষ্ট্রের ভিসা নীতিমালা অনুমোদিত নয়। তাই ভিসা আবেদনের সময় ভ্রমণের সঠিক উদ্দেশ্য উল্লেখ করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া ভুল তথ্য প্রদান বা ভিসার শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করেছে দূতাবাস। জ্যোতি রয়, নিউজ 24। নানা অনিয়ম অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। প্রায় শেষ পর্যায়ের এই নির্বাচনে 7 জেলার 142 আসনে ভোট হয়। এর মধ্যেই ভবানীপুর পৌর দস্তুর লড়াইয়ের আভাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। এসেছে ভোট কারচুপি ও কেন্দ্রে সহিংসতার অভিযোগও। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে প্রশ্ন উঠেছে 3.5 লাখ কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও। ভোট কেন্দ্র পরিদর্শনে প্রার্থীদের দৌড়ঝাঁপ, অনিয়ম নজরে আসতেই চটে যান ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিশৃঙ্খলাকারীদের ধাওয়া করেন তিনি। 7 জেলার 142 আসনের মধ্যে সবচেয়ে আলোচিত ভবানীপুর আসনটিতে মুখোমুখি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির শুভেন্দু। ভোট ঘিরে নানা নাটকীয়তা, ইলেকট্রনিক ভোটিং সিস্টেম ইভিএম এর ত্রুটির জেরে সহিংসতার খবর আসে বালি ও বাসন্তী কেন্দ্র থেকে। ভোট না দিয়ে ফিরে যান বহু সাধারণ ভোটার। সংঘর্ষেও জড়ায় অনেকে। কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অনেক এলাকায় আবার নজরে আসে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আমরা আমাদের ফিউচারের জন্য ভোটটা দিচ্ছি, যাতে আমাদের ফিউচার আরো আপলাইটেড হয়।
ভোট ঘিরে মোতায়েন 3.5 লাখ সেনা। তবুও আছে এজেন্টদের উপর হামলা, হয়রানির অভিযোগ। আলোচনায় ডায়মন্ড হারবারের ফলতা। তৃণমূলের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তুলেছে বিজেপি। এতে কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। এমন আবহে নিজের ভোট 80% বেড়েছে বলে দাবি শুভেন্দুর। অন্যদিকে সকালে ভোট কেন্দ্র পরিদর্শনে যান মমতা। সেখানে তিনি অভিযোগ করে বলেন, তার কেন্দ্র ভবানীপুরে 51,000 মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে, যাদের বেশিরভাগই বাংলা ভাষাভাষী, মুসলমান ও তৃণমূল সমর্থক। অনেকে আপিলের সুযোগ পেলেও আদালতের রায় না আসায় মেলেনি ভোট দেওয়ার সুযোগ। আমরা চাই ভোটটা শান্তিতে হোক, মানুষের অধিকার প্রয়োগ করতে দেওয়া হবে। দক্ষিণ ও পশ্চিম কলকাতায় ভোট দিয়েছেন তারকা প্রার্থী ও ভোটাররা। কেন্দ্রে নজরে আসে রঞ্জিত মল্লিক, দেবসহ ওপার বাংলার জনপ্রিয় তারকাদের। ভোট শেষে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল জানানো হবে 4 মে। নীরব দাস, নিউজ 24। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত 38,207 জন হজ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এই পর্যন্ত 7 জন হজ যাত্রী মারা গেছেন। মক্কা হজ মিশন জানায়, সরকারি ব্যবস্থাপনায় গেছেন 3,699 জন। সেই সাথে বেসরকারিভাবে গেছেন 34,508 জন। এদিকে বাংলাদেশ হজ যাত্রীদের নিয়ে এখন পর্যন্ত 95টি ফ্লাইট অবতরণ করেছে সৌদি আরবের মাটিতে। অন্যদিকে সৌদি আরবে অবস্থানরত হজ যাত্রীদের সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে আইটি ও মেডিকেল টিম। সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি নেতা প্রকৌশলী মোহাম্মদ আবু জাফর চৌধুরীর মৃত্যুতে দুবাইয়ে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা প্রবাসীদের অধিকার রক্ষা এবং মর্যাদা বৃদ্ধিতে তার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সেই সাথে তার আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন। অনুষ্ঠানে আসা বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের জন্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের ব্যবস্থা করা হয়। যুদ্ধবিরতি আলোচনা থমকে যাওয়ার মাঝেই ইরানের 35 ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অন্যদিকে ওয়াশিংটনের অবস্থান নিয়ে জার্মান চ্যান্সেলরের তীক্ষ্ণ সমালোচনার কড়া জবাব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে তেহরান জানিয়েছে, তাদের যুদ্ধাবস্থা এখনও শেষ হয়নি। পাশাপাশি হরমুজ প্রণালী সংকট নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে দ্রুত সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ দাবি করেছে জার্মানি। ছায়া ব্যাংকিং এর মাধ্যমে অবৈধ লেনদেনের দায়ে এবার ইরানের 35 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিল মার্কিন অর্থ বিভাগ। ওয়াশিংটনের দাবি, এসব অর্থ মূলত ইরানের সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে। এদিকে মার্কিন রণকৌশলের সমালোচনা করায় জার্মান চ্যান্সেলরের উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, জার্মান চ্যান্সেলর জানেনই না তিনি কি বলছেন। এই বাকযুদ্ধের ফলে ন্যাটোভুক্ত মিত্রদের মধ্যকার ফাটল আরও স্পষ্ট হলো। যুদ্ধবিরতি চললেও সামরিক প্রস্তুতি থেকে সরে আসেনি ইরান। দেশটির সেনাবাহিনী বলছে, পরিস্থিতি এখনো যুদ্ধকালীন এবং তাদের কড়া নজরদারি অব্যাহত আছে। শত্রুপক্ষ কোনো দুঃসাহস দেখালে রণক্ষেত্রে সম্পূর্ণ নতুন সমরাস্ত্র দিয়ে চরম জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। অন্যদিকে হরমুজ প্রণালীকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছে কাতার। আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখতে জলপথটি উন্মুক্তের আহ্বান তাদের। একই সঙ্গে অবরুদ্ধ জাহাজের নাবিকদের দুর্দশা তুলে ধরে সংকট নিরসনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে জার্মানি। নিবির আমিন, নিউজ 24। সংবিধান সংশোধনের জন্য সংসদীয় বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বুধবার বিকেলে জাতীয় সংসদে তিনি প্রস্তাব দেন। বিরোধী দলের কাছ থেকে 5 জনের নাম চাওয়া হলে আলোচনা করে সিদ্ধান্ত জানানোর কথা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আর বিভিন্ন গণমাধ্যমে বিরোধী দলের সদস্যদের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদ জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। মানে স্পিকার আপনাকে
জুলাই সনদের আলোকে সংবিধানের কতটা সংশোধন হবে এই নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরু থেকেই বিরোধে জড়ায় সরকারি ও বিরোধী দল। অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশের মধ্যে 7টি অধ্যাদেশ 4টি বিলের মাধ্যমে বাতিল করা হয়, বাকি 13টি অধ্যাদেশ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়। সরকারের পক্ষ থেকে বারবার জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। অবশেষে সংবিধান সংশোধনের জন্য 17 সদস্যের সংসদীয় বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন আইনমন্ত্রী। সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করার জন্য আগামীকাল আমরা চাই ওনাদের পক্ষ থেকে যদি 5 জনের নাম কালকে দেন, তাহলে আমরা এই কমিটি গঠন করে আমরা সংবিধান সংশোধন এবং জুলাই সনদকে সামনে রেখে সামনের দিকে এগিয়ে যেতে চায় মাননীয় স্পিকার। জানানো হয় সরকারি দল থেকে 12 জনের নামের তালিকা ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। বিরোধী দল থেকে 5 জনের নাম চাওয়া হয়েছে। এ সময় বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, আলোচনা করেই সিদ্ধান্ত জানাবেন তারা। আমরা সেরকম ওনাদের যে প্রস্তাব ওনারা দিয়েছেন সেটাকে আমরা নিলাম, শুনলাম, বাট আমরা পরে জানাবো, এখনই আমরা কিছু বলছি না এই ব্যাপারে। সরকারি দল সম্পর্কে বিরোধী দলের নেতাদের নানা মন্তব্যের সমালোচনা করেন কয়েকজন সংসদ সদস্য। কোন কিছু করবেন না, এখানে একটা বলবেন, বাইরে আর একটা বলবেন, এটা হবে না। যা বলবেন এখানেই বলতে হবে। সম্মানিত বিরোধী দলের প্রতি সম্মান রেখেই বলছি, আপনারা যদি আমাদেরকে পতন করার হুমকি দেন, তাহলে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদেরকে পতন ঘটানো হবে ইনশাআল্লাহ। আমি মাঝে মাঝে আতঙ্কিত হই আমার বিরোধী দলের বন্ধুদের শরীরী ভাষায়। এত উত্তেজনা সামান্য কিছু শব্দ এবং বাক্যের জন্য, এত উত্তেজনা কিন্তু শরীরের জন্য ভালো নয়। আর জামায়াতের সাথে আন্দোলনের বিষয়ে এর আগে কোনো আলোচনা হয়নি বলেও জানান নুরুল হক নূর। আমি এই যে ক্রাইসিস মোমেন্টে এত ছাত্র আন্দোলন লিড করেছি, জামাতের শিবিরের কারোর সাথে আমার কখন আন্দোলন সংগ্রাম নিয়ে আলাপ আলোচনা নেই। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। দেশের 4টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। মৌলভীবাজার ও নেত্রকোনায় নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। শঙ্কায় রয়েছে আরো 3 জেলা। এদিকে ফসল হারিয়ে দিশেহারা অনেক চাষি। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে মানুষ। মৌলভীবাজারে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বেড়েছে নদ নদীর পানি। কুলাউড়া উপজেলার গোগালীছড়ার বাঁধ ভেঙে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। ক্ষতির মুখে হাওরের বড় চাষিরা। খুব কষ্ট করে করছি, ক্ষেত করার পরে পানি লিয়া গেছে গিয়া 1 খেয়ার জায়গা খাতা পাচ্ছি। পানিতে তলিয়ে যাচ্ছে নিচু এলাকার রাস্তাঘাট, ফসলি জমি। ভোগান্তিতে পড়ছেন বাসিন্দারা। বিপদ সীমার উপরে কণ্ঠিলালা নদী, আর সীমার কাছাকাছি মনু ও ধলাই নদীর পানি। অন্যদিকে ঝড়ে উপড়ে পড়েছে হাজার হাজার গাছ, ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটি সহ অনেকের বাড়িঘর। অধিকাংশ এলাকায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। এগুলো আমরা খার গাছে গিয়া কইতাম, বস্তা ফালাইতাম ফালায় না, বস্তা গুন্ডু ফালাইতো তো আমরা বাড়ি ঘর আর ভাঙে না। আমরা নেত্রকোনার হাওড়াঞ্চলে বেড়েছে নদ নদীর পানি, নষ্ট হচ্ছে ফসল। বাইরা গাঙ্গের বাঁধ ভেঙে ফসলি মাঠ তলিয়ে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। বজ্রপাতে কৃষক মৃত্যুর ঘটনায় দেখা দিয়েছে শ্রমিক সংকট। কারণ না পানি লাগিয়া ধান পানি নিচে কাটার মতো কোনো সুবিধা নেই, কোনো ব্যবস্থা নেই কাটার। এদিকে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জেও বন্যার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মোট 4টি নদী আজকে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তার মধ্যে রয়েছে নেত্রকোনা জেলার 3টি নদী, সোমেশ্বরী, ভোগাই, কংসগঞ্জ, মগরা এবং মৌলভীবাজার জেলার মনু নদী। দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত রাখতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া হাওড়া অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী 3 মাসে সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হবে বলে জানান তিনি। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ফ্যামিলি কার্ডের কারণে আগামী বাজেটে কোনো চাপ পড়বে না। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যাটা থেকে মানুষকে বের করে নিয়ে আসা যায়। প্রবল বর্ষণে যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদেরকে লোকেট করে
আগামী 3 মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য। ইনভেস্টমেন্টের মাধ্যমে ধীরে ধীরে কর্মসংস্থানও গড়ে উঠবে। সেই জন্যই আমাদের হিসাব বলছে ইনফ্লেশন বরং কমবে, বাড়বে না। নোয়াখালী জেলা শহর মাইজদিতে 8ম শ্রেণীর শিক্ষার্থী তাসনিয়া হোসেন অদিতা হত্যা মামলায় সাবেক গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ খুরশিদুল আলম শিকদার এই রায় দেন। আদালত সূত্রে জানা যায় 2022 সালের 22 সেপ্টেম্বর লক্ষ্মীনারায়ণপুর এলাকার একটি বাসা থেকে অদিতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন রাতেই শিক্ষক রনিকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়। মামলায় 41 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন। এবারে খেলা সংবাদ। সারা দেশ থেকে খেলোয়াড় অন্বেষণের নতুন কুড়ি প্রতিযোগিতা আয়োজন করছে সরকার। আগামী 2 মে সিলেট থেকে একসাথে 64 জেলায় এই আসর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 8টি ডিসিপ্লিন থেকে বাছাই করা হবে খেলোয়াড়। 12 থেকে 14 বছরের কিশোর কিশোরীরা এতে অংশ নেবে। খেলাধুলাকে কৈশোর থেকে পেশা হিসেবে নিতেই সরকারের এমন আয়োজন। নতুন কুড়ির মাধ্যমে প্রতিভা অন্বেষণের কার্যক্রম চালু হচ্ছে 2 মে। সিলেট থেকে 64 জেলায় নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একসঙ্গে প্রত্যেক জেলায় LED স্ক্রিনে প্রচার করা হবে এই অনুষ্ঠান। ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিক্স, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, কারাতে ও সাঁতার, এই 8টি খেলা থাকছে এবারে প্রতিভা অন্বেষণে। 12 থেকে 27 এপ্রিল পর্যন্ত নতুন কুড়ি স্পোর্টসের জন্য নিবন্ধন করেছে 1,60,779 জন কিশোর কিশোরী। উপজেলা, জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে এই 4 ধাপে হবে বাছাই। এরপর পুরো দেশকে ভাগ করা হবে 10টি অঞ্চলে। আমরা ঢাকা থেকে মনিটর তো অবশ্যই করবো, পাশাপাশি স্থানীয়ভাবে যারা ক্রীড়াবিদ রয়েছে, কারণ ফাইনাল এন্ডে যারা জাতীয় পর্যায়ে বা যেই ধরনের প্রতিভাবান খেলোয়াড়দেরকে অন্বেষণ করা হবে, ফাইনালি কিন্তু অ্যাজ এ স্পোর্টস ম্যান হিসেবে, স্পোর্টস মিনিস্টার হিসেবে না, অ্যাজ এ স্পোর্টস ম্যান হিসেবে আমি নিজের চোখেই দেখবো। 12 থেকে 14 বছরের কিশোর কিশোরীরা অংশগ্রহণ করতে পারবে এই আসরে। 2012 সালের 2 মে থেকে 2014 সালের 2 মের মধ্যে জন্মগ্রহণকারীরা এতে অংশ নিতে পারবে। সরকারিভাবে তাদেরকে ক্রীড়াবৃত্তি প্রদানের মাধ্যমে আমরা আমাদের যে ঢাকা সহ বিভিন্ন শহরগুলো বিকেএসপি রয়েছে, সেখানে আমরা তাদেরকে সেই সুযোগ সুবিধা নিশ্চিতের মাধ্যমে তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায়িত্ব আমরা বহন করছি। এই প্রতিযোগিতা থেকে উঠে আসা সেরাদের জন্য রয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তাদের হাত ধরে তৈরি হবে ডিসিপ্লিনগুলোর পাইপলাইন। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। আর এই ছিল প্রবাসী সংবাদে। ধন্যবাদ সবাইকে।